আজকে যে অধ্যায়টা শুরু করব সেটা হচ্ছে সমান্তর প্রগতি ও গুণোত্তর প্রগতি। সমান্তর প্রগতি ও গুণোত্তর প্রগতি। তাহলে এই চ্যাপ্টারটা শুরু করার আগে ফার্স্টে আমরা কিছু কিছু জিনিস আলোচনা করে নেব। প্রগতি কি জিনিস? প্রগতি কথার মানে হচ্ছে সংখ্যার মিছিল। সমান্তর প্রগতি কথার অর্থ হচ্ছে সংখ্যার মিছিল। মিছিল আমরা দেখেছি যেরকম পরপর লোকেরা থাকে, ঠিক সেরকম সমান্তর প্রগতির ক্ষেত্রেও সেরকম ঘটনা ঘটবে। যদি আমরা একটা উদাহরণ হিসাবে তুলে ধরি, 3, 7, 11, 15, 19, 23 এরকম একটা সংখ্যার মিছিল ধরলাম। এবার এদের মধ্যে একটা দূরত্ব যদি ধরি, 3 থেকে 7 দূরত্ব 4, 7 থেকে 11 দূরত্ব 4, এখানেও 4, এখানেও 4, এখানেও 4, এইভাবে যদি তাদের দৈর্ঘ্য সমান হয় তখন এই যে শ্রেণীটাকে তখন আমরা বলবো কি, এই প্রগতিটাকে বলবো বা এই মিছিলটাকে বলবো, সংখ্যার মিছিলকে বলবো সমান্তর প্রগতি। এবার সমান্তর প্রগতির ক্ষেত্রে আমরা জেনে এসেছি যে প্রথম পদ কাকে বলবো। প্রথম পদ মানে যে পদ ফার্স্টে থাকবে তাকে বলা হবে প্রথম পদ। আর এদের মধ্যে সাধারণ অন্তর কোনটাকে বলা হবে? এই যে 4 4 করে তাদের মধ্যে দূরত্ব আছে একে বলা হবে সাধারণ অন্তর। সাধারণ অন্তর একে ডি দিয়ে প্রকাশ করা হবে, একে এ দিয়ে প্রকাশ করা হলো, একে ডি দিয়ে ডিফারেন্স, ডি মানে ডিফারেন্স অর্থে ব্যবহার করা হবে। তাহলে এখানে দৈর্ঘ্য হবে 4, সাধারণ অন্তর হবে 4। তাহলে আমরা শিখলাম যে যে কোনো একটা শ্রেণী, সংখ্যার শ্রেণীর পদ, এটা হচ্ছে প্রথম পদ এবং তাদের মধ্যে পরপর যে সংখ্যাগুলোর মধ্যে যে দূরত্ব সমান দূরত্ব থাকছে তখন তাকে সাধারণ অন্তর বলা হচ্ছে। তখন একে বলা হচ্ছে সমান্তর প্রগতি। যোগ করে করে চলে গেলে, এগুলো পরপর যোগ করে করে চলে গেলে একটা সংখ্যার পরপর শ্রেণী পাওয়া যাচ্ছে, একে বলা হচ্ছে সমান্তর প্রগতি বা সমান্তর শ্রেণী। এবার এখান থেকে আমরা আরেকটা জিনিস শিখব যে প্রথম পদ তাহলে কি এইভাবে আমরা যদি লিখে যাই a প্লাস ডি, এইভাবে থাকবে a প্লাস 2d, a প্লাস 3d, এইভাবে চলতে থাকবে। n-তম পদ হচ্ছে a প্লাস n মাইনাস 1d, এরকম করে চলতে থাকবে। তাহলে এটা ভালো করে দেখো যে একে যদি আমি t1 দিয়ে ডিনোট করি, একে t2 দিয়ে ডিনোট করলাম, তাহলে এখানে জিনিস একটা ভালো করে দেখবে, একে দিয়ে যদি t3 দিই, এর যদি t4 দেই, এর নাম যদি tn দিই, তাহলে একটা জিনিস লক্ষ্য করবে যে টিটা কি অর্থে ব্যবহার করা হচ্ছে? টিটা টার্ম অর্থে ব্যবহার করা হচ্ছে, মানে পদ। তাহলে প্রথম পদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে t1 সমান a প্লাস 1 মাইনাস 1d, t2 সমান এখানে তাহলে কত হলো a প্লাস 2 মাইনাস 1d, t3 কি অর্থে ব্যবহার করা হচ্ছে? t3 এই অর্থে a প্লাস 3 মাইনাস 1 ইন্টু ডি, তাহলে এখানে দেখো 2d হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা সূত্রে আসতে পারি tn হবে a প্লাস n মাইনাস 1d, এটা হচ্ছে n-তম পদের সূত্র। তার মানে একটা সমান্তর প্রগতির n-তম পদ কি হচ্ছে? এটা সমান্তর প্রগতির n-তম পদ। আমরা তাহলে এখান থেকে একটা সূত্র পেয়ে গেলাম, সমান্তর প্রগতির n-তম পদ সমান tn সমান a প্লাস n মাইনাস 1d। তাহলে n-তম পদের সূত্র পেয়ে গেছি। এবার যদি বলা হয় যে n-তম পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো, মানে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যোগ করে করে চলে যেতে বলছে, n-তম সমান্তর প্রগতির n-তম পদ পর্যন্ত সমষ্টি তাহলে কত হবে? সমষ্টি হবে Sn দিয়ে চিহ্নিত করা হবে। টিটা টার্ম অর্থে ব্যবহার হচ্ছিল, এখানে এসটা সাম অর্থে ব্যবহার করা হবে, মানে যোগফল অর্থে ব্যবহার করা হবে। তাহলে এখানে হবে a প্লাস
এ প্লাস ডি, এইভাবে যোগ করে চলে যাও, এ প্লাস 2d প্লাস ডট 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 এ প্লাস n মাইনাস 1d, এইভাবে n তম পদ পর্যন্ত সমষ্টি হচ্ছে এটা। এবার এটা ছিল এমনি জাস্ট শ্রেণী, এটা থেকে তো অঙ্কর উত্তর বের করানো যাবে না। তার জন্য আমরা কি করব, দুটো সূত্র হচ্ছে, একটা হচ্ছে যদি পদ সংখ্যা n হয় তাহলে প্রথম পদ যুক্ত শেষ পদ, প্রথম পদ ও শেষ পদ তার সঙ্গে পদ সংখ্যা গুণ করে বাই 2 হবে, তাহলে a প্লাস বি n ইন্টু a প্লাস বি বাই 2 হিসাবে এখানে লেখা হবে। তাহলে এটা একটা সূত্র হয়ে গেল। তাহলে প্রথম পদ এখানে, তাহলে প্রথম পদ a সমান a, আর শেষ পদ হচ্ছে b সমান, এখানে কাকে ধরছি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডিটাকে, একে শেষ পদ হিসেবে ধরা হচ্ছে, দিয়ে প্রথম পদ ও শেষ পদ। তাহলে এখান থেকে এটা একটা যেরকম সূত্র, তাহলে আমরা কি পেলাম সূত্রটা, a প্রথম পদ যুক্ত শেষ পদ প্লাস n হচ্ছে পদ সংখ্যা, টোটাল সমান্তর প্রকৃতিতে কতগুলো পদ আছে সেটা বাই 2, আর এখান থেকে আমরা প্রথম পদ ও শেষ পদের সমষ্টি বাই n বাই 2 করে দিলেই আমরা সমষ্টি পেয়ে যাচ্ছি। এছাড়াও আর একটা যে সূত্র আছে, এখান থেকেই আমরা দেখতে পেয়ে যাচ্ছি এ শেষ পদের সূত্র কি, শেষ পদ হচ্ছে a প্লাস n মাইনাস 1 ডি, মানে n তম পদ আর কি, শেষটা পদ হচ্ছে n তম পদ বা মাঝখানে যে কোনো একটা পদকে বোঝায়। তাহলে এখান থেকে আমরা আরো একটা সূত্র শিখে গেলাম, 2a প্লাস n মাইনাস 1 ডি, এটা একটা অন্যতম সূত্র আমরা শিখে গেলাম। এছাড়াও আমাদের যেটা আরো কিছু জিনিস মনে রাখতে হবে, তাহলে আমরা এখান থেকে 1 নম্বর সূত্র এটা শিখলাম, এটা 1 নম্বর সূত্র, এটা হচ্ছে 2 নম্বর সূত্র, 3 নম্বর সূত্র আমরা শিখে নেব। 3 নম্বর সূত্রের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, এটা তোমরা মাধ্যমিকে শিখেছ, 1 যুক্ত 2 যুক্ত 3 ডট ডট করে n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে কত, n ইন্টু n প্লাস 1 বাই 2, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 2, এটা তোমরা শিখেছ আগে থেকে। এবার হচ্ছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস n স্কোয়ার, তাহলে n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 বাই 6, এটা আর একটা সূত্র ছিল। এগুলোকে তোমাদের মনে রাখতে হবে, এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার জন্য এই সূত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে। এগুলো আমরা পরবর্তীকালে গাণিতিক আরোহণে আর একবার শিখব। 1 কিউব 2 কিউব 3 কিউব প্লাস ডট 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 প্লাস n কিউব ইকুয়ালস টু n ইন্টু n প্লাস 1 বাই 2, এটার পর হোল স্কোয়ার। তাহলে এটা আর একটা সূত্র ছিল। তাহলে তাদের উপর কিউব হয়ে গেলে তাদের সমষ্টি কি হবে সেটার ব্যাপারে এখানে রেজাল্টটা দেওয়া আছে। তাহলে আমরা সহজেই এখানে n এর মান বসিয়ে আমরা উত্তরটা বের করে ফেলতে পারবো। এরপর আমরা আরো যে সূত্রগুলো শিখব সেটা হচ্ছে, এবার 3খানা 4খানা ধরো পদ দেওয়া আছে, 3খানা পদ দেওয়া আছে, তাহলে পদগুলো ধরবো কি করে। অনেক সময় অঙ্কের মধ্যে এমন একটা সিচুয়েশন চলে আসে যে ওই সংখ্যাগুলোকে আমরা ধরবো কি করে, অঙ্ক করতে গেলে আটকে যাবে। সেই অঙ্কগুলো করার জন্য কিভাবে আমরা পদক্ষেপ নেব, তাহলে দেখো 3টে পদ যদি থাকে তাহলে এরকম ভাবে ধরবে তোমরা, তাহলে অঙ্কটা সঠিকভাবে আসবে। মিডলের পদ যদি এ হয় তাহলে আমরা তো বলেছি সাধারণ অন্তর থাকবে, মানে পার্থক্য সমান থাকবে, তাহলে এটাকে ধরবো a প্লাস ডি, মানে যেহেতু ডান দিকে তোমরা যদি প্রগতিটা ভালো করে দেখো, হয় ক্রমাগত ডান দিকে বাড়বে নতুবা কমবে, একটা সমান দূরত্ব বজায় রেখে রেখে এটা হয় বাড়তে থাকবে না হয় কমতে থাকবে। শুধু এই না যে বাড়তে থাকবে, অনেক সময় কি হয় এটা কমতেও থাকে। ধরো আমি যদি বলি এখানে 10 ধরলাম, তারপর 9, তারপর 8, তারপর 7, 6, 5,
4, এ সাধারণ অন্তর কত 1 করে -1 হয়ে যাবে, তখন -1 করে। এখানে দেখতেই পাচ্ছ যে ক্রমাগত কমতে আছে, তাহলে এটাও একটা প্রগতি। তাদের মধ্যে একটা সাধারণ গ্যাপ থাকবে যেটা পরপর কমতে থাকবে। এখানেও ঠিক একই ঘটনা ঘটছে। তার মানে যদি তোমাকে মধ্যম পদ দেওয়া থাকে তাহলে তোমার পরের পদ হবে a প্লাস ডি, আর আগের পদটা হবে a মাইনাস ডি। এর সঙ্গে ডি যোগ করলে পরের পদ, ডি বিয়োগ করলে আগের পদটা পাওয়া যাবে। তাহলে এইভাবে ধরে নিতে হবে। তাহলে 3টি পদ ধরার ক্ষেত্রে সবসময় তোমরা এইভাবে ধরবে। এবার সমান্তর প্রগতি, তাহলে সমষ্টিটি সংখ্যার সমষ্টির মান দেওয়া থাকলে তাহলে তোমরা ধরবে কি a মাইনাস ডি, a প্লাস ডি থাকবে সমষ্টির মান যদি দেওয়া থাকে। এবার যদি 3টে পদ যদি ধরতে হয় এরভাবে ধরবে, আর 5টা পদ যদি দেওয়া থাকে 5টা পদের ক্ষেত্রে ধরবে a মাইনাস 3d, a মাইনাস ডি, a প্লাস ডি। যদি 4টা পদ ধরতে বলে তার মানে এইভাবে ধরবে a মাইনাস 3d, a মাইনাস ডি, a প্লাস ডি, a প্লাস 3d। তা যদি অঙ্ক ধরার ক্ষেত্রে তাহলে বলে 3টে পদ থাকলে এটা ধরবে, 4টে পদ থাকলে এই 7 নম্বর কোশ্চেন মানে সূত্র অনুযায়ী ধরবে। তাহলে এই ছিল তোমাদের সমান্তর প্রগতির বিভিন্ন সূত্র। তাছাড়া সমান্তর প্রগতির আমরা প্রয়োগ একটু জেনে নেব। সমান্তর প্রগতির প্রয়োগ কোথায় দেখতে পাওয়া যায়? সমান্তর প্রগতির প্রয়োগ তোমরা প্রায় দেখতে পাবে। যেরকম আমরা দেখি উদ্ভিদের বৃদ্ধির ক্ষেত্রে আমরা দেখতে পাই, তাই না? সমান্তর প্রগতি একটা নির্দিষ্ট দৈর্ঘ্য অন্তর অন্তর তারা সেটা ক্রমাগত বাড়তে থাকে। একটা গাছের ক্ষেত্রে যদি দেখো, যখন গাছটা প্রথমে থাকলো, তাই তো, সেই গাছের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তার দৈর্ঘ্য বৃদ্ধি একটা নির্দিষ্ট প্রতি বছর একটু নির্দিষ্ট করে বৃদ্ধি দেখতে পাওয়া যায়। ফার্স্ট ইয়ারে ধরো এরকম ছিল, গাছের দৈর্ঘ্য ছিল এইটুকু ছিল, এই ছিল দৈর্ঘ্য, তারপর ক্রমাগত আরও দৈর্ঘ্য বাড়তে থাকলো। এইভাবে সেকেন্ড ইয়ারে এই হলো, মানে যা দৈর্ঘ্য ছিল তার সঙ্গে আরও ওই দৈর্ঘ্য অ্যাড হয়ে গেল। তাহলে এইভাবে যে বৃদ্ধি আমরা পর্যবেক্ষণ করি একটা গাছের ক্ষেত্রে বা এর ক্ষেত্রে, আমরা যে কোনো প্রাণীর ক্ষেত্রেও আমরা সেই বৃদ্ধি আমরা লক্ষ্য করব। থার্ড ইয়ারে ধরো আরও একটু বাড়লো, এইভাবে ক্রমাগত বাড়তে থাকে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর ওই বৃদ্ধি হ্রাস পায়। কিন্তু এই বৃদ্ধি যে বাড়ে সেটা সমান্তর প্রগতি অনুযায়ী হবে। সুতরাং এখানে অনেক জায়গায় আমরা প্রয়োগ দেখতে পাবো। আর অঙ্কের ক্ষেত্রে তো সমান্তর প্রগতির প্রয়োগ আছেই, তাছাড়াও এই ধরনের আমরা প্র্যাকটিক্যাল অনেকগুলো জায়গা আছে যেখানে সমান্তর প্রগতি কোনো না কোনোভাবে ব্যবহার হয়। তা এরপর আমরা চলে যাব অঙ্কর ক্ষেত্রে। অঙ্কগুলো থেকে আমরা আরও ভালো করে বোঝার চেষ্টা করব যে এখানে কি বলতে চাইছে। এবার দেখো সমান্তর প্রগতির অঙ্কগুলো খুবই সহজ অঙ্ক। আমি এখান থেকে 2 নম্বর থেকে শুরু করছি। তাহলে বলেছে কোনো সমান্তর শ্রেণীর 10তম পদ তোমরা তোমাদের বইয়ের সঙ্গে একটু মিলিয়ে নিবে। শর্ট কোশ্চেনগুলো তোমরা করার চেষ্টা করবে, যেটা পারবে না সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করবে, আমি দেখিয়ে দেবো। তাহলে সমান্তর প্রকৃতির 10তম পদ -15, 31তম পদ -57। তাহলে শ্রেণীটির প্রথম পদ ও সাধারণ অন্তর নির্ণয় করতে বলছে। তাহলে খুব সহজ অঙ্ক একটা দিয়েছে, দেখো। তাহলে 2 নম্বরে যে অঙ্ক আছে সেটা দেখো কিভাবে হচ্ছে। তাহলে 10তম পদ বলেছে, 10তম। তাহলে অঙ্কটা ধরার ক্ষেত্রে আগে একটু ধরি প্রগতিটির প্রথম পদ সমান a এবং সাধারণ অন্তর সমান d। তাহলে এটা যদি হয় তাহলে 10তম পদ তাহলে কি হচ্ছে, 10তম পদ সমান a প্লাস, এই যে 10তম পদ বলেছে তাহলে t10 বের করতে বলছে, তাহলে 10 - 1 ইন্টু d। আমরা সূত্র আগে দেখেছি a প্লাস 9d। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম a প্লাস 9d ইকুয়ালস টু কত পেলাম এখানে
-15 পেলাম। আর 31তম পদ তাহলে কত হবে? 31তম পদটি 31 ইকুয়ালস টু a প্লাস 31 মাইনাস 1 ইন্টু ডি, a প্লাস 30d, a প্লাস 30d ইকুয়ালস টু -57। এইটা হচ্ছে ব্যাপার। তাহলে আমরা এই দুটো সমীকরণকে সমাধান করে ফেলবো, দিলে আমরা আমাদের উত্তর পেয়ে যাব। 2 মাইনাস 2 নং বিযুক্ত 1 নং করে পাই। তাহলে a প্লাস 30d ইকুয়ালস টু -57, তারপর a প্লাস 9d ইকুয়ালস টু -15, এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে এটা, তাহলে a কেটে গেল, এখানে হবে 21d ইকুয়ালস টু -42, তাহলে d পেলাম -21। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সমান্তর প্রকৃতি সবসময় যে বাড়বে এমন কোনো মানে নেই, কমতেও পারে। তাহলে d এর মান এখানে দেখতে পেলাম -21। তাহলে এখান থেকে আমরা 1 নং থেকে পাই 1 নং থেকে কি পাচ্ছি, এখানে a প্লাস 30d জায়গায় 1 নং থেকে যেহেতু ছিল এখানে 9d হবে, তাহলে 9d ইকুয়ালস টু -15। তাহলে a প্লাস 9 এর জায়গায় তোমরা এটা লিখে দাও -21, এটা ভুল লেখা হয়ে গেল, এখানে -2 হতো, -2, তাহলে -15, a প্লাস, তাহলে এখানে -15 প্লাস 18 ইকুয়ালস টু 3। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম পদ হচ্ছে a আর সাধারণ অন্তর হচ্ছে -2। তাহলে এইভাবে তোমরা অঙ্কগুলো করার চেষ্টা করবে। আমি আরো একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি। এখানে বীজগণিতের অঙ্কগুলো কিছু কিছু দেওয়া আছে, সহজ অঙ্ক আছে, দুইটা দেখিয়ে দিচ্ছি দেখো, তাহলে তোমরা 3টাও করে ফেলার চেষ্টা করবে। দুইটা দেখো যে এখানে কি বলেছে, পি তম পদ কিউ, তাহলে পি তম পদ সমান টিপি সমান কিউ বলেছে, আর কিউ তম পদ টি কিউ ইকুয়ালস টু পি বলেছে। তাহলে পি প্লাস কিউ তম পদ কত হবে? তাহলে এখানেই দেখতে পাচ্ছ যে এবার বলছে টিপি প্লাস কিউ সমান কত হবে, এটা জানতে চাইছে। তাহলে তোমাদের করার কি দরকার আছে, প্রথমে দেখো পি তম পদ যদি এটা বলে, টিপি যদি এটা বলে, তাহলে আমরা যদি প্রথম পদ তাহলে ধরি প্রথম পদ তাহলে কত আসছে, প্রথম পদ সমান a এবং সাধারণ অন্তর তাহলে কত আসছে, সাধারণ অন্তর সমান d যদি হয়। এবার টিপি সমান কত পাচ্ছি আমরা, a প্লাস p মাইনাস 1 d। এরপর টি কিউ সমান কি দেখতে পাচ্ছি, টি কিউ সমান a প্লাস কিউ মাইনাস 1 d। তাহলে টিপি যেহেতু কিউ বলেছে, তাহলে আমরা এখান থেকে লিখে ফেলতে পারি a প্লাস পি মাইনাস 1 d ইকুয়ালস টু, এখানে তাহলে কত হচ্ছে কিউ, আর এখানে a প্লাস কিউ মাইনাস 1 d ইকুয়ালস টু পি। তাহলে এই যে বিষয়টা আছে, এটার ক্ষেত্রে আমাদেরকে কি দেখা যাচ্ছে, দুটোকে আমি যদি যোগ করে দিই 2a প্লাস পি প্লাস কিউ মাইনাস 2d ইকুয়ালস টু পি প্লাস কিউ আছে। এবার এখানে দুটো জিনিস আছে, দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে, যে যোগ করে দেওয়ার পর আমরা পাচ্ছি কি, এখানে পি প্লাস কিউ মাইনাস 1 d
তাহলে এখানে অতিরিক্ত কি পাচ্ছি, a মাইনাস ডি ইকুয়ালস টু পি প্লাস কিউ। তাহলে এই যে রাশিমালাটা এটা আসলে কি, এটা আসলে টিপি প্লাস কিউ। দুটোকে যদি আমি 1 নং আর 2 নংকে যদি যোগ করে দিই, 1 নং যুক্ত 2 নং করে পাই। এবার তোমরা এখান থেকে সমাধান করে পি আর এ আর পি এর মানও বের করেও করতে পারো। এ আর পি এর মান বের করেও করতে পারো, সেটা করাইটা বেটার হবে। এটা একটু জটিল হয়ে যাচ্ছে, তার থেকে তোমরা সমাধান করে নাও যে 1 নং 2 নং থেকে পাই। তাহলে 1 নং বিযুক্ত 2 নং করে দাও, 2 নং করে পাই। তাহলে বিয়োগ করলে কি আসছে, পি মাইনাস কিউ ডি ইকুয়ালস টু, এখানে কত পাচ্ছ, কিউ মাইনাস পি। তার মানে এখান থেকে পাচ্ছ কি ডি সমান তাহলে হচ্ছে -1। তাহলে ডি এর মান কত পেলে, -1 পেলে। এবার এ এর মান তাহলে কত পাবে, এ সমান কিউ মাইনাস পি মাইনাস 1 ডি। তাহলে ডি এর মান যদি -1 বসাও তাহলে কিউ প্লাস পি মাইনাস 1। তাহলে এর মান এটা পেলাম, দিয়ে এবার এটা অ্যাকচুয়াল পি প্লাস কিউতে বসিয়ে দেবে। তাহলে একবার দেখে নাও যে পি প্লাস কিউ সমান -1 আর ডি এর মান -1 পেয়েছি। তাহলে টি পি প্লাস কিউ ইকুয়ালস টু আমরা পাচ্ছি কি এ প্লাস পি প্লাস কিউ -1 ডি। এবার এর জায়গায় আমরা পেয়েছিলাম কত, পি প্লাস কিউ -1 আর এটা হচ্ছে -1 পি প্লাস কিউ -1। এবার দুটো কেটে গেল, দিলে এলো 0। এবার এখান থেকে তোমরা বুঝতে পারলে যে আমাদের জিনিসটার অঙ্কটা প্রমাণ হয়ে গেছে। তাহলে তোমরা 3 দাগের অঙ্কটা করার চেষ্টা করবে, মিলে যাবে। 3 দাগের অঙ্ক। এবার এটা সমান্তর প্রগতির কোন পথ হচ্ছে 111। তাহলে তোমরা ধরে নিবে tn তম পথ। তাহলে আমি 2 এর 1 করে দিচ্ছি। দুইয়ের একে বলছে যে n তম পদ হচ্ছে, ধরি n তম পদ সমান tn সমান 111। তাহলে প্রথম পদ যদি প্রথম পদ a সমান কত দেওয়া আছে, a সমান দেওয়া আছে 7 আর সাধারণ অন্তর দেওয়া আছে, সাধারণ অন্তর d সমান দেওয়া আছে 11 বিযুক্ত 7 সমান 4। এটা দেওয়া আছে 111 যদি বলে n তম পদ tn সমান a প্লাস n মাইনাস 1 d ইকুয়ালস টু a প্লাস 7 n মাইনাস 1 মানে হচ্ছে n তো জানা নেই, ইন্টু সাধারণ অন্তর কত আছে, 4 আছে। তাহলে এইটা সমান শর্তানুযায়ী, তাহলে দেখতে পাচ্ছ শর্তানুযায়ী তোমরা দেখতে পাচ্ছ 7 plus n minus 1 4 equals to 111 or n minus 1 into 4 equals to 104। তাহলে এখানে এটা আসছে n এর মান 27। তাহলে পদ সংখ্যা 26তম পদ, তাহলে 27তম পদ তাহলে দেখতে পাচ্ছ। অতএব 27তম পদ সমান তাহলে 111। এইভাবে তোমরা পরের অঙ্কটা করবে। আর n এর মান কখনো ভগ্নাংশ হতে পারে না, এটা মনে রাখবে। এই অঙ্কটার পরবর্তী অঙ্কটার হিন্টস কি হবে, তাহলে পরবর্তী যে অঙ্কটা দেওয়া আছে তা এর হিন্টস হবে যে এখানে 600 যে দেওয়া আছে যে সমান্তর প্রগতি n আসলে কি, n আসলে হচ্ছে পদ সংখ্যা। তাহলে পদ সংখ্যা যেহেতু ভগ্নাংশ হতে পারে না, এটা কখনো ভগ্নাংশ হবে না, মানে এই n এর মান কখনো ভগ্নাংশ হবে না। তাহলে তোমরা এইভাবে আমি যেভাবে করেছিলাম এই সেকেন্ড অঙ্কটাও সেইভাবে করবে। n এর মান যদি ভগ্নাংশ আসে বা ঋণাত্মক আসে তাহলে সমান্তর প্রগতি হবে না সেটা। এবার আমরা চলে যাচ্ছি 3 দাগের এই অঙ্ক। দেখো এখানে দুটো পদ মিসিং আছে, এই দুটো পদ আমাদেরকে বের করতে হবে। তিনের 1
তাহলে এখানে সমান্তর প্রকৃতির প্রথম পদ দেওয়া আছে 1, এখানে ডট 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 দেওয়া আছে, এটা -50 দেওয়া আছে। তাহলে দেখতে পাচ্ছ যে এখানে দুটো পদ মিসিং আছে। তাহলে এখানে কিভাবে আমরা ধরব? এখানে ধরার পদ্ধতি আমি তোমাদের বলেছিলাম যে চারটে পদ যদি দেওয়া থাকে তাহলে তোমাদের ধরতে বলেছিলাম এইভাবে, বা একে যদি তোমরা সমান্তর প্রকৃতি এইভাবেও ধরে নাও। প্রথম পদ a সমান 1, সাধারণ অন্তর কি ধরে নাও, যদি প্রথম পদ তো দেওয়া আছে, প্রথম পদ সমান এটা সাধারণ অন্তর, তাহলে কত হবে? সাধারণ অন্তর যদি ধরে নাও d, তাহলে a হচ্ছে 1, a প্লাস d টা বের করতে হবে, a প্লাস 2d টা বের করতে হবে, a প্লাস 3d হচ্ছে -50 দেওয়া আছে। তাহলে এখানে তোমরা এখানে 1 আছে, এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, তাহলে এটা এই দুটো পদ বের করতে হবে। তাহলে 3d তাহলে কত দেখতে পাচ্ছ? -50 মাইনাস a, এখানে a যেখানে তাহলে হচ্ছে কত? 51, তাহলে d এর মান -17। তাহলে -17 যদি হয় তাহলে এখানে থেকে আমরা পেয়ে যাচ্ছি a প্লাস d, তাহলে কত হলো? 1 - 17 = -16। এখানে a প্লাস এখানে 1 - 2 × 17, এখানে তাহলে হচ্ছে -34, তাহলে এখানে হচ্ছে -33। তাহলে দুটো মিসিং পদ হচ্ছে -16 আর একটা হচ্ছে -33। তাহলে এই ছিল ব্যাপার। 3.1 যেটা ছিল এই অ্যান্সারটা হবে। এবার এখানে বলা হয়েছে কি যে এই তিনটে পদ সমান্তর প্রগতিতে আছে, এইগুলো পদগুলো সমান্তর প্রগতিতে থাকার মানে এর মানটা কি হবে? তাহলে তোমাদের এটা বলে দিচ্ছি। এবার তোমাদের দাগ নম্বরের সঙ্গে মিলবে না, তোমরা একটু অঙ্কগুলো আমি যেরকম পদ্ধতি দেখিয়ে দিচ্ছি সেইভাবে করবে এবং বাকি অঙ্কগুলো চেষ্টা করবে, যেটা হবে না পাঠিয়ে দিবে, আমি দেখিয়ে দেবো। সমান্তর প্রগতি আছে মানে এটা কিভাবে করব? এবার চারের দাগে যেটা আমার বইতে চারের দাগ যেটা সমান্তর প্রগতিতে দেওয়া আছে, সমান্তর প্রগতি ধরো তিনটে পদ আছে এ বি সি, তিনটি সমান্তর প্রগতিতে আছে, তাহলে সমান্তর প্রগতিতে থাকা মানে কি? এদের মধ্যে একটা সাধারণ অন্তর থাকবে, তার মানে কি প্রথম আর শেষের পদকে যদি যোগ করে ফেলো তার মধ্যম পদের দ্বিগুণ হয়। সমান্তর প্রগতিতে যদি থাকে তাহলে আমি যদি বলি 2, 6, তাহলে 4 4 করে যদি গ্যাপ ধরি, 2 থেকে সঙ্গে 4 যোগ করলে 6, 6 সঙ্গে 4 যোগ করলে 10। এবার প্রথম দুটো পদকে যোগ করে ফেলো, 2 যুক্ত 10, তাহলে 12 আসছে, আর এই পদে মধ্যম পদের দ্বিগুণ, তাহলে 12। তাহলে কোনো একটা এটা যদি একটা সমান্তর শ্রেণীতে থাকে, সমান্তর প্রগতিতে থাকে, এবিসি যদি সমান্তর প্রগতিতে থাকে, তাহলে এই যে প্রথম ও শেষ পদের সমষ্টি মধ্যম পদের দ্বিগুণ হবে। তাহলে এটা তোমরা মনে রাখবে। এরপর আমরা অঙ্কগুলো এবার দেখিয়ে দিই। তাহলে হিন্টস যেটা বলছিলাম, এই অঙ্কের হিন্টস এটাই। এবার প্রথম পদ এটা পরীক্ষা খাতায় লিখবে না, এটা লেখার কথা না, এটা তোমাদের হিন্টস বললাম, এটা একদম লিখতে যাবে না পরীক্ষার খাতায়। তোমরা লিখবে যদি সমান্তর প্রগতিতে থাকে তাহলে এইভাবে লেখা হবে a² + 2a প্লাস শেষ পদ 4a² + 5a + 4, প্রথম পদ ও শেষ পদ সমান মধ্যম পদের দ্বিগুণ সমান 2 × 3a² + 6a + 6, মধ্যম পদের দ্বিগুণ দিবে। এখান থেকে তোমরা দ্বিঘাত সমীকরণের মাধ্যমে পদগুলো মান বের করে ফেলবে। এরপর এখানে বলেছে কি কোন সমান্তর প্রগতির nতম পদ হচ্ছে 3n - প্রগতিটি নির্ণয় করো। তাহলে এটা খুব সহজ অঙ্ক দিয়েছে nতম পদ আমার বইতে 5-এর দাগ, tn সমান nতম পদ সমান 3n - 1, তাহলে t1 সমান তাহলে কত হবে?
এক নম্বর পদ তাহলে কত হবে 3 × 1 - 1 তাহলে হবে এখানে হবে 2 এখানে যদি 2 বসিয়ে দাও 3 × 2 - 1 তাহলে 6 - 1 = 5 t3 তাহলে দেখতে পাচ্ছ 3 × 3 - 1 তাহলে 9 - 1 = 8 4 = 3 × 4 - 1 = 12 - 1 = 11 তাহলে এখান থেকেই যদি আমরা লিখে ফেলতে পারি অতএব নির্ণয় প্রগতিটি হলো তাহলে 2 5 8 11 এরকম করে চলতে থাকবে প্রথম পদ তাহলে 2 আর সাধারণ অন্তর দেখো এখানে 3 করে গ্যাপ আছে এখান থেকে এটা 3 করে গ্যাপ আছে তাহলে সাধারণ অন্তর হচ্ছে 3 এবার সমষ্টি বের করতে বলেছে এবার পরের দাগে দেখো এবার এখানে 6 দাগের যে কোনো একটা অঙ্ক আমি যদি করিয়ে দিই তাহলে তোমরা পারবে এবার বলেছে নিম্নলিখিত শ্রেণীগুলোর প্রত্যেকটির মধ্যম পদ ও যোগফল নির্ণয় করো এই মধ্যম পদ আর যোগফলের ব্যাপারটা তোমরা মধ্যম পদ তোমরা মাধ্যমিকে শিখেছিলে ওই গড় মধ্যমা যে সংখ্যাগুলো মান করেছিলে ওই জায়গাতে মধ্যপদ নির্ণয়ের ব্যাপারটা ছিল তাহলে জোড় হলে কতগুলো মধ্যপদ থাকতো জোড় হলে দুটো মধ্যম পদ থাকে আর বিজোড় সংখ্যা যদি হয় তাহলে সেখানে একটা মধ্যম পদ থাকে যোগফলে তো সূত্র সহজ আছে তাহলে মধ্যপদ দুটো নির্ণয় করি আমি 2 এর দাগটা করে দিচ্ছি তোমরা বাকি দুটো করার চেষ্টা করবে এখানে 2.4 দেওয়া আছে 2.4 2.8 10.4 এলো দেওয়া আছে তাহলে আমরা চলে আসি এখানে ভগ্নাংশের আকারে দিয়েছে ভগ্নাংশের আকারে যে অঙ্কগুলো দিয়েছে 6/2 তাহলে হাফ 1/3 দেখো এখানে শ্রেণী হিসেবে যদি সবসময় মনে রাখবে যে পদগুলো যদি যোগের আকারে থাকে তখন তাকে বলা হচ্ছে শ্রেণী আর এমনি পদও দেওয়া থাকে সেটাকে প্রগতি বলা হয় যদি যোগ আকারে লিখে দেয় তখন তাকে শ্রেণীও বলা হয় অনেক সময় প্রগতি শ্রেণী দুটো একই অর্থেই ব্যবহার করা যায় তাহলে প্রথম পদ তোমরা দেখতে পাচ্ছ a = হাফ তাহলে d কত হচ্ছে 1/3 থেকে 1/2 বাদ দিয়ে দাও বাদ দিয়ে দিলে কত দেখতে পাচ্ছ 2 - 3/6 মানে -1/6 তাহলে এখান থেকে শুধু যে এখান থেকে বের করতে পারছো তা না 1/6 থেকে তুমি 1/3 বাদ দিয়ে দাও এটা থেকেও বের করতে পারো এই দুটো পদ থেকে আমি বের করেছি প্রথম দুটো পদ থেকে তুমি পরের দুটো পদ থেকেও বের করে নিতে পারো যদি সাধারণ অন্তর দেখতে পাও যে সমান আছে তাহলে -1 তাহলেও সেটা সাধারণ অন্তর হিসেবে ধরা হবে d এর মান হচ্ছে -1/6 তাহলে d এর ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ -1/6 হচ্ছে তাহলে এদের ক্ষেত্রে মধ্যপদ নির্ণয়ের জন্য আগে আমাদের ধরে নিতে হবে আগে শেষ পদ এখানে পদ সংখ্যা নির্ণয় করতে হবে ধরি মোট পদ সংখ্যা সমান কত হবে n তাহলে এটা তাহলে কত হবে n তম পদ এবং n তম পদ সমান tn সমান a + n - 1 d এবার a সমান এখানে হাফ দেওয়া আছে আর d এর মান তো -1/6 বেরিয়েছে তাহলে n তম পদ a + n - 1 d = -5/6 ধরলাম তাহলে এর মান এখানে কত আসছে -হাফ প্লাস হাফ আছে এবার n - 1 * d এর মানটা হচ্ছে -1/6 = -5/6 তাহলে n - 1 * -1/6 -5/6 - হাফ বা n - 1 * -1/6 = 6 -8/6 তাহলে n - 1 = -8/6 -6/1 মাইনাসটা ক্যান্সেল হয়ে গেল 6টা কেটে গেল এখানে 8 n এর মান হচ্ছে 9 তাহলে n মোট পদ সংখ্যা 9 দেখতে পাচ্ছি বিজোড় সংখ্যা মানে তোমরা জানো মধ্যম পদ সমান
মধ্যপদ সমান n+1, n সমান বিজোড় সংখ্যা লিখে দাও, বিজোড় সংখ্যা যদি হয় তাহলে মধ্যপদ হলে n+2 তম পদ, n+9+1/2 তম পদ সমান পঞ্চম পদ। তাহলে পঞ্চম পদ যদি হয় তাহলে পঞ্চম পদ সমান t5 equals to a plus n-1 5 - 1 into d, এর মান তো হাফ, আর এখানে 4 into d এর মান হচ্ছে -1/6, তাহলে হাফ, এখানে -2 এর 3 হচ্ছে, এবার এখানে হচ্ছে 6, এবার এই 3 বিযুক্ত এত সমান -1/6, তাহলে পঞ্চমতম পদ হচ্ছে -1/6 হচ্ছে। তাহলে t5 হলো কত, মানে এটাই হলো তার মধ্যপদ। অতএব মধ্যপদ সমান মধ্যপদ -1/6। এবার সমষ্টি যদি বের বলে তাহলে সমষ্টিও আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো। সমষ্টি সমান, তাহলে দেখো সমষ্টি সমান আমরা জানি কি n/2 ইন্টু a প্লাস b, তাহলে n/2 মানে n/2 এর সংখ্যা কত পেলাম 9/2, প্রথম পদ তাহলে কত হচ্ছে হাফ, আর শেষ পদ হচ্ছে -5/6, তাহলে 9/2 ইন্টু, এবার এখানে সমষ্টিটা বের করে ফেলো 6, এখানে 3 বিযুক্ত 5, তাহলে 9/2 ইন্টু -2/6, এখানে 2 ক্যান্সেল, এখানে 3, এখানে 2, -3/2 আসছে, তাহলে সমষ্টি কত হলো -3/2। তাহলে এখানে -3/2 সমষ্টি হিসেবে পেলাম। এবার আরো অঙ্কগুলো দিয়েছে, সাথে দাগের অঙ্ক দেখো, সাথে দাগে বলেছে এখানে যে একটা সমান্তর প্রকৃতির 12তম পদ এই অঙ্কটা করছি। তা এই অঙ্কগুলো সহজ অঙ্কগুলো দেওয়া আছে, আমি একটা দুটো আরো দেখিয়ে দিচ্ছি। কোন সমান্তর প্রকৃতির 12তম পদ -13, প্রথম 4টি পদের যোগফল 24 দেওয়া আছে, প্রথম 10টি পদের যোগফল নির্ণয় করো। তাহলে এই অঙ্কগুলো প্রথম 4টি পদের ওই যে সূত্র বলেছিলাম ওই সূত্রগুলো থেকে ধরে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। ধরি প্রকৃতিটি প্রথম পদ সমান a, এবার সাধারণ অন্তর তাহলে কত হচ্ছে, সাধারণ অন্তর তাহলে হবে, সাধারণ অন্তর কত হবে, সাধারণ অন্তর হবে d, তাহলে প্রথম পদ তাহলে দেখতে পাচ্ছি a আর সাধারণ অন্তর হলো d, 12তম পদ সমান a প্লাস 12 - 1 ইন্টু d, তাহলে a প্লাস 11d, এবার a প্লাস 11d ইকুয়ালস টু -13, তাহলে প্রথম 4টি পদের সমষ্টি তাহলে কত, তাহলে প্রথম 4টি পদ ধরি প্রথম 4টি পদ হলো পদ সমান a প্লাস 2d, a প্লাস 3d, a প্লাস 2d, a প্লাস d হতো, এটা লেখাটা অন্য বলা হয়েছে, a কমা দিয়ে a প্লাস d, a প্লাস 2d, a প্লাস 3d, এটা হলো। এবার 4টি পদের সমষ্টি তাহলে হবে এখানে 4a, এখানে যোগ করে ফেলো d 3 6d, তাহলে 4টি পদের সমষ্টি a প্লাস 6d 24। তাহলে এই যে সমীকরণগুলো দেওয়া আছে 1 আর 2 নম্বরকে সমাধান করে ফেলো, 1 নং গুণিতক 4 বিযুক্ত 2 নং করে পাই, তাহলে 4a প্লাস 44d ইকুয়ালস টু -13, তাহলে এখানে 4a প্লাস 6d ইকুয়ালস টু
24 মাইনাস এটা কেটে গেল, তাহলে হলো এখানে 38, এখানে হবে মাইনাস 37। এটা 52 হতো, 13 4 52, তাহলে এখানে আসবে কত মাইনাস 76। তাহলে ডি এর মান হলো -2, ডি এর মান হলো -2। এবার এখানে ডি যদি -2 আসে, তাহলে প্রথম 10টি পদের সমষ্টি এর মানটা এখান থেকে আমরা বের করে ফেলবো। a plus 11d equals to -13, 11d তাহলে -2 equals to -13, তাহলে 22 - 13 equals to 9। এর মান তাহলে পেলাম কত, 9 পেলাম। তাহলে এর মান যদি 9 হয়, তাহলে 11টি পদের সমষ্টি 10টি পদের সমষ্টি তাহলে হবে কত 10/2। তাহলে 2a প্লাস n মাইনাস, তো একটা যে সূত্র দেওয়া ছিল সমান n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা ছিল সূত্র। যদি শেষ পদ না দেওয়া থাকে তাহলে এর ক্ষেত্রে এরকম সূত্র ছিল। তাহলে এখানে যেহেতু 10 n এর মান 10 দেওয়া আছে, এর মান তাহলে হবে কত, এর মান কত বেরোলো মাইনাস, এখানে 9 বেরিয়েছে 9, n এর মান হচ্ছে 10 - 1, ডি এর মান হচ্ছে -2 আসছে। তাহলে হবে 5 ইন্টু 18 মাইনাস এখানে 18 ইকুয়ালস টু 0। তাহলে 10 নম্বর পদে যে দেওয়া আছে তার সমষ্টি তাহলে হবে কত, এই হবে যোগফলে হবে 0 হচ্ছে প্রথম 10টি পদের যোগফল। তাহলে প্রথম 10টি পদের যোগফল বলেছে মানে এই সূত্র আমরা লিখব, n এর মান 10 হবে, দিয়ে রাশিগুলো বের করে বসিয়ে দিলে অঙ্ক হয়ে যাবে।